স্যার, একটা কথা ছিল যে আমাদের পিএইচপি নিয়ে আর কয়টা ক্লাস হবে? পিএইচপি নিয়ে এইটাই লাস্ট সেশন, আর ক্লাস নেই। যে আজকে যে দুটোটা ক্লাস হবে ওই দুটোটা পিএইচপি নিয়েই হবে শুধু? না না, এখন যেটা হচ্ছে, এখন ও, হচ্ছে পিএইচপি আলোচনা শেষ করব। আর এরপরে হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফির আলোচনা। একটু সবাই স্যার তাহলে কি আমাদের হ্যাঁ বল। প্রোগ্রামিং এর আলোচনা কি পিএইচপি দ্বারাই শেষ স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকেই জয়েন করেছে, আমরা আলোচনায় যাই। আমরা আমাদের কনসেপ্ট রিভিউতে গেলাম। এরপর এখন হচ্ছে ফাংশনের আলোচনা করব। ওকে। ওকে, আগে ফাংশনটা আমরা একটু কনসেপ্টটা বুঝি। হ্যাঁ, হয়তো আপনাদের কেউ কেউ এখানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, এই কনসেপ্ট থাকতে পারে, নাও পারে। আমি একদমই ধরে নিচ্ছি যে একদমই আপনাদের এই কনসেপ্ট নেই। ওকে, এমন একটা অবস্থায় আমি আলোচনা করছি ফাংশন কি। আচ্ছা, টেকনিক্যাল আলোচনায় যাওয়ার আগে আমাদের নর্মাল হিউম্যান লাইফ, আমাদের ডে টু ডে লাইফের একটা উদাহরণ যদি চিন্তা করি, আপনাদের সবার বাসায় কম বেশি ফ্রিজ আছে, তাই না? বাসায় আছে অথবা দোকানে দেখেছেন, তাই না? কম বেশি সবার বাসাতেই ফ্রিজ আছে। তো ফ্রিজে কি হয়? ফ্রিজে ওষুধ ওষুধ দুইটা পার্ট থাকে, ওই ওই হিসাব করে নর্মালি কি হয়, আমি ফ্রিজে যাই দিব, হ্যাঁ, ওর একটাই অ্যাক্টিভিটি, ও সেটাকে ঠান্ডা করে দেয়। একদমই কোল্ড করে দেয়। যদিও ডিপ ফ্রিজ যেটা, সে একটু বেশি ঠান্ডা করে, নর্মাল ফ্রিজ হচ্ছে একটু কম ঠান্ডা করে, তাই না? কিন্তু ঠান্ডা ঠিকই রাখে। দেখো, নর্মাল আর ডিপের হিসাব বাদ, যেটা হচ্ছে তার মূল ফিচার, তার বৈশিষ্ট্যই হচ্ছে যা তাকে ইনপুট দিবেন। হ্যাঁ, যদি তার ভিতর ভাত রেখে দেন, ভাতও সে বরফ বানিয়ে দেয়, ঠান্ডা বানিয়ে দেয়। মনে করুন তরকারি, ডাল তরকারি, ডিম ভাজিতে যা দিবেন, আল্লাহ দুনিয়া যা দিবেন সবই সে ঠান্ডা করে রাখে খালি। ঠিক আছে, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, বা এটাকে ইংরেজিতে বলতে পারি তার ফাংশন। আর একটাই ফাংশন, ঠান্ডা করে দিবে। আচ্ছা, আবার আরেকটা যদি বিবেচনা করি, আপনারা রাইস কুকার কম বেশি অনেকে দেখেছেন বা বাসায় আছে, বা কেউ কেউ এটা দিয়ে রান্নাও করতে জানেন। হ্যাঁ, তো রাইস কুকারটা ইন্টারেস্টিং। যদিও আমরা জানি যে রাইস কুকারে যেটা হয়, যে আমরা ভাত আর পানি হচ্ছে ইনপুট আকারে দিই, মানে চাল, সরি, ভাত না, চাল হচ্ছে ইনপুট দেই। চাল হচ্ছে গিয়ে আমার কি বলে, চাল দিচ্ছি আর পানি দিচ্ছি, আর সে আউটপুটে কি করে, আমাকে ভাত রেডি করে দেয়। হ্যাঁ, রাইস বা বয়েলড রাইস যেটা।
আমরা বুঝি। এবং সুবিধার বিষয় হচ্ছে যে ভাতের মার মারের যে বিষয় আছে বা ফ্যান, যেটা আমরা অনেকেই আঞ্চলিক ভাষায় অনেক কিছু বলে, মার বা ফ্যান যেটা আছে সেটা থেকে শুরু করে এভরিথিং সে নিজেই হ্যান্ডেল করে, কষ্ট করে কিছুই আমার দরকার পড়ে না। ওকে, তো একটা ইনপুট দিলে সে আর আউটপুট করছে। তো রাইস কুকার একদিক দিয়ে ইন্টারেস্টিং এর জন্য যে তার ভিতরে আহ, আমি নিজেও শীতের দিনে যেটা হয়, শীতের দিনে গরম পানি করাটা একটা ডিফিকাল্ট বিষয়। তো যখন কি হয়, মানে লাইনের গ্যাস থাকে না, তো দেখা যায় রাইস কুকার দিয়ে পানি গরম করছে। যদিও তার বৈশিষ্ট্য হচ্ছে ভাত রান্না করা, কিন্তু রাইস কুকার দিয়ে পানি গরম করা যায়, ডিম ভাজি করা যায়। আমি কখনো ডিম ভাজি করিনি, কিন্তু দেখেছি যে ডিম ভাজি করা যায়। এবং কাউকে কাউকে দেখেছি যে তরকারিও রান্না করে। যাই হোক, সেটা তার এক্সটেন্ডেড ফিচার। আমরা ধরে নিচ্ছি যে শুধু এটা দিয়ে ভাত রান্নাই করা যায়। ওকে, তো কি হচ্ছে, আমি একটা ইনপুট দিব, সে এটাকে ভাতে পরিণত করে দিচ্ছে। এই যে এক একজন এক এক কাজে পারদর্শী, এইটা হচ্ছে তাদের ফাংশনালিটি। ওকে, তো আমরা এরকম বিভিন্ন ফাংশন আমাদের লাইফে, ডে টু ডে লাইফে ক্রিয়েট করে রাখি, আমাদের বাসায় কিনে রাখি, তাই না? কেন রাখি? আমাদের স্পেসিফিক কাজের জন্য। এখন আমি যদি একটা ভাত ঠান্ডা করা দরকার পড়ে বা একটা পানি ঠান্ডা করা দরকার, ওটা কিন্তু রাইস কুকারের ভিতরে দিব না, তাই না? কারণ আমি জানি যে আমার এই মুহূর্তে যাকে ডাকলে বা যাকে ইউটিলাইজ করলে কাজটা হবে, আমি তাকেই ডাকবো, তাই না? যে যোগ্য তাকে আমি ডাকবো। যখন আমার ভাত রান্না করা দরকার, তখন ফ্রিজের ভিতরে চাল আর পানি রেখে আসলে কিন্তু আমার রান্নাটা হবে না, তাই না? এই হচ্ছে এক একজন এক একটা স্পেসিফিক কাজের জন্য পারদর্শী, এবং যখনই দরকার পড়ে আমি তাকে কল করব। ওকে, এবং সে আমাকে ওই কাজটাই সে করে দিবে। রাইস কুকারের ভিতরে পানি ঠান্ডা হবে না, ফ্রিজের ভিতরে ভাত রান্না হবে না, কিন্তু তাদের যে কাজ তারা সেটা আমাকে করে দিবে। ওকে, এতে কি হলো, আমার কাজটা অনেক এফিশিয়েন্ট হলো। হ্যাঁ, আগে একটা সময় ভাত রান্না অনেক ছোটবেলায় দেখেছি যে এটা একটা ডিফিকাল্ট একটা প্রসেস ছিল। হ্যাঁ, ওই হাঁড়িতে, আবার যারা গ্রামে, যা অনেক হয়তো কেউ কেউ ঢাকার বাইরে এখানে আছেন, গ্রামে তো রান্না করা আরেকটা আমার কাছে ডিফিকাল্ট লাগে। ওই খড়ি পাতা, হ্যাঁ, গাছের ডালপালা দিয়ে যে রান্না করতে হয়। যদিও যারা দক্ষ তাদের কাছে এটা আহামরি কঠিন কোনো বিষয় না, কিন্তু ওটার একটা ডিফিকাল্ট প্রসেস। হ্যাঁ, হিট কি পরিমাণ হচ্ছে না হচ্ছে, এগুলো মেনটেন করা, হ্যাঁ, ভাতটা একদম রেডি করার অনেক বিষয়। কি হচ্ছে, আমার কাজটা এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। আমার যখন একটা ইন্ডিভিজুয়াল টাস্ক করা দরকার, আমি ওই টাস্ককে অটোমেট করার বা ওই বই কি বলে ইনস্ট্রাকশন যুক্ত প্রোগ্রামকে আমি কল করতে পারি। এবার প্রোগ্রামিং এর কথা বলি। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও এমন হয়, মনে করুন আমার বিশাল একটা কোড, হ্যাঁ, যদি কেউ মনে করুন লগ ইন করবে, হ্যাঁ, তো লগ ইন করার জন্য প্রত্যেকবার যদি আমাকে প্রত্যেকটা ইউজারের জন্য, বা মনে করুন কোডের ভিতরে লিখছি, হ্যাঁ, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আমাকে লগ ইন করার কোড, ইফ এলস কন্ডিশন বা লুপ এরকম জিনিস লিখতে হচ্ছে, তাই না? তাদেরকে কি হবে, আমার কোডের কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে, তাই না? যে কাজ মানে 5 জন ইউজারের জন্য, মনে করুন অ্যাডমিন যে সে লগ ইন করবে, আবার মনে করুন শিখনে উম মনে করেন আর জে কিবরিয়া, হ্যাঁ, আর জে কিবরিয়া তো কম বেশি সবাই চেনেন। মনে করেন সেই শিখনের ওয়েবসাইটে লগ ইন করবে, তো তার জন্য আপনাকে আলাদা করে আবার লগ ইনের কোড লিখতে হতে, তাই না? এরকম একটা হ্যাসেল বেড়ে যায়, বার্ডেন বেড়ে যায়। এই জন্য প্রোগ্রামিং এ আমরা এই যে উপরের কনসেপ্টের মতো ইন্ডিভিজুয়াল টাস্কের জন্য আমরা ফাংশন তৈরি করে করে রাখি। ঠিক আছে, যখনই আমার কোডে ওই অ্যাক্টিভিটিটা করার দরকার, আমি কি করব, ওকে, আমার প্রোগ্রামের এইখানে কল করে নিব, তুমি আমাকে এই কাজটা করে দাও। ওকে, সে ওই কাজটা করে আমাকে আউটপুট দিবে। আচ্ছা, আচ্ছা, এটা গেল আমাদের ফাংশনের থিওরিটিক্যাল কনসেপ্ট। ওকে, আমরা এবার কোড করি।
কোডে এবার কিছু এক্সাম্পল দেখি, দেখলে আমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, আমি এখানে লগ ইন নেই, আমি লগ ইন করে এরপর স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, আমাদের সেই গত দিনের আলোচনা, সে কোড গুলো এখনো রয়েছে এখানে। ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে আমরা ফাংশনের আলোচনা করব। ফাংশন। আচ্ছা, এখানে অবশ্য অটো সাজেশন দিচ্ছে একটা। মনে করুন আমরা উম, আগে সহজ একটা এক্সাম্পল বুঝাই। আমরা একটা ফ্রিজ তৈরি করব, হ্যাঁ, ফ্রিজের একটা ফাংশন লিখবো। তো ইফ এলস লুপ কন্ডিশন এই জায়গাগুলো তোমাকে বলতে হতো না যে এটা একটা কন্ডিশন বা এটা সামথিং একটা, জাস্ট লিখে দিতাম যে এটা এই এই কাজ। ওকে। ফাংশনের ক্ষেত্রে আমাকে বলে দিতে হয় যে আমি এখন একটা ফাংশন তৈরি করছি, ফাংশন শব্দ লিখে এরপরে ফাংশনটার নাম দিতে হয়। তো আমাদের ফাংশনটা মনে করুন নাম দিলাম ফ্রিজ বা ফ্রিজার। ওকে। এই ফার্স্ট ব্র্যাকেটের একটু ভূমিকা আছে এখানে, কিছু বোঝার আছে। ওটা পরে বলছি। তো আহ, একটা মেসেজ দিবে, ইকো এভরিথিং কোল্ড। ওকে, এভরিথিং কোল্ড। ওর কাজই হচ্ছে এভরিথিং কোল্ড করে দেয়। ঠিক আছে, ঠিক আছে, আমরা এবার তাহলে আমাদের এই কোডটা রান করি। ওকে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখুন, আমাদের কোনো আউটপুট এখানে নাই। কেন? কারণ হলো, বিষয়টা ভাবে চিন্তা করুন, আপনি বাসায় ফ্রিজ এনে রেখেছেন। শুধু ফ্রিজ এনে রেখে দিলে হবে? তাকে ব্যবহার করতে হবে না? আমরা তাকে ব্যবহার করি কিভাবে? তার ভিতরে কোনো একটা পণ্য, পানি, খাবার কিছু একটা তাকে রাখছি, তাই না? তাকে ডাকছি, তাকে ব্যবহার করছি। তো এইখানেও আমাদের ফাংশনটা আমি জাস্ট তৈরি করে রেখেছি, ফ্রিজ তৈরি করে রেখেছি, তাকে ডাকিও নি, ব্যবহারও করে নি, তাই না? আচ্ছা, তো এই জায়গাতে আমরা যেটা করব, তাকে কল করতে হবে। ওকে, যে ফ্রিজার, আমাদের যে ফাংশন সেটাকে কল করতে হবে। যেইখানেই আমি এই ফাংশনটাকে কল করব, এই যে ফার্স্ট ব্র্যাকেট যে লিখলাম, এখানে কি হবে, এর ভিতরে যা যা অ্যাক্টিভিটি লেখা আছে, যা যা এখানে ফাংশনের ভিতরে, আমি এই জায়গায় মনে করুন আরো বিভিন্ন কন্ডিশন দিতে পারি, লুপ দিতে পারি, হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, অনেক অনেক অ্যাক্টিভিটি করা সম্ভব। তো যেটাই করি, সেটা আমি যে ফাংশন যে কল করছি 64 নম্বর লাইনে, এই কল না করা পর্যন্ত এর ভিতরের এই জিনিসগুলো হবে না, এই অ্যাক্টিভিটি গুলো হবে না। এখানে যাই লিখবো এগুলো চলবে না। এখন যদি রিলোড দিই, দেখুন এবার আমাকে আউটপুট দেখাচ্ছে এভরিথিং কোল্ড। আমি এখন ফ্রিজের যে ফাংশনটা আছে তাকে কল করেছি। ওকে। আচ্ছা, তো ফ্রিজারে এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা জিনিস ঘটে। সেটা হলো, আমি কিন্তু এখানে শুধুই ফাংশনটা কল করেছি, কিন্তু আমি নিজের মতো কোনো ভ্যালু এখানে দিতে পারছি না, তাই না? এমন যদি হতো যে আমার এই ফ্রিজার ফাংশনটা চেক করবে যে আমি পানি দিয়েছি কি দেইনি, হ্যাঁ, যদি পানি দেই তখন আমাকে বলবে যে পানিটা ঠান্ডা হয়েছে, আর যদি পানি না দেই তখন বলবে যে না, ঠান্ডা হয়নি।
ওকে, বা পানি দিতে বলবে, এমন যদি করতে চাই, অর্থাৎ ফাংশনের ভিতরে একটা ভ্যালু পাস করতে চাচ্ছি, যে ভিতরে এসে কন্ডিশন দিয়ে চেক করবে যে ইফ, আমরা এখানে একটা ভেরিয়েবল বললাম ওয়াটার ইকুয়ালস 1, তখন সে ইকো করবে ওয়াটার ইজ ফ্রোজেন, হ্যাঁ পানিটা ঠান্ডা হয়েছে। এলস সে বলবে প্লিজ ইনপুট ওয়াটার, প্লিজ ইনপুট ওয়াটার। এটা আমাদের এই যে এমনি বাইরের যে লেখা এটাও থাকুক, এটা রাখলে তো অসুবিধা নেই, কারণ এটাও তো ফাংশনেরই অংশ, তাই না? আচ্ছা, তো এই ভ্যালুটা পাস করব কি করে? এটা কিন্তু ফাংশনের ভিতরে, হ্যাঁ এই ফাংশনের ভিতরে, এটা মনে করেন এটা, এটাও একটা বাক্স বা একটা প্রাচীর দিয়ে ঘেরা। এর ভিতরে চাইলে আমি এইখানে যদি ওয়াটার নামে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, হ্যাঁ, বা যেখানেই করি, এই ভ্যালুটা কিন্তু ভিতরে পাস হবে না। ওকে, ফাংশনের ভিতরে পাস করতে হলে এই যে ফার্স্ট ব্র্যাকেট, এইখানে আমাদের মেনশন করতে হবে যে আমি কিছু সেখানে পাস করতে চাচ্ছি কিনা। ওকে, আচ্ছা, তো এই যে ফাংশনের এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা যা লিখছি, এইটাকে বলা হয়ে থাকে ফাংশনের প্যারামিটার। ওকে, যদি আমি এই ফাংশনের ভিতরে কোনো একটা ভ্যালু পাস করতে চাই, কোনো একটা ভেরিয়েবল ভ্যালু অথবা কোনো স্ট্রিং বা কিছু একটা ফিক্সড যাই দিতে চাই, আমাকে সেটা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে, আদারওয়াইজ সে বুঝবে না বা সে খুঁজে পাবে না। আচ্ছা, আর এই ফাংশন যখন কল করছি, যদি আমি এখানে কোনো প্যারামিটার স্পেসিফাই করে থাকি, আমাকে এখানে একটা ভ্যালু দেয়াই লাগবে। ওকে, যেখানে একটা ইকো দিয়ে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, না হলে দেখা যাবে কনফ্লিক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার রান করি। দেখুন এবার কি বলছে, প্লিজ ইনপুট ওয়াটার, কারণ আমি এখানে জিরো দিয়েছি, ওয়ান দেইনি। ঠিক আছে, মানে এটা হচ্ছে বোঝানোর সুবিধার্থে জিরো আর ওয়ান দিচ্ছি। যদি জিরো না লিখে ওয়ান দিতাম, এই ভ্যালুটা কোথায় যাবে? এই ভেরিয়েবলের এখানে বসবে। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমি কি করেছি, একটা ফাঁকা বাক্স তৈরি করেছি, তাই না? আমরা ভেরিয়েবলের কনসেপ্টে পড়েছিলাম, ভেরিয়েবল মানে কি, একটা ফাঁকা বাক্স তৈরি করছে, একটা শূন্য স্থান তৈরি করছে। ওকে, তো সেই শূন্য স্থান আছে, এখানে ভ্যালুটা যাই ভ্যালু দিয়েছি সেইটা নিয়ে আমার ফাংশনের ভিতরে অ্যাক্টিভিটি হচ্ছে এখানে। ওকে, এই ভেরিয়েবল যেখানে আমি চাইলে লুপ দিয়ে ফর লুপ রান করতে পারি, এই যে ইফ এলস কন্ডিশন একটা দেখালাম, যে আমি এখানে কন্ডিশন দিতে পারি আর তার অ্যাক্টিভিটি হতে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাংশনের কথা, ফাংশনের কনসেপ্ট। ফাংশনেরও অবশ্য আরো বিভিন্ন আম, আরো খুঁটিনাটি অনেকগুলো কনসেপ্ট আছে। যেমন কিছু আছে বিল্ট ইন ফাংশন, সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু না কিছু বিল্ট ইন ফাংশন পাওয়া যায়। মানে যারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে, হ্যাঁ ডেভেলপার যারা, তারাই এরকম বিভিন্ন ফাংশন তৈরি করে রাখে আমাদের কাজের সুবিধার জন্য। ওকে, যেমন মনে আছে একদম শুরুর দিকে এই প্রিন্ট নিয়ে কথা বলেছিলাম না? প্রিন্ট হচ্ছে আমাদের আউটপুট দেখানোর একটা ফাংশন। মানে এই যে এখানে যা লিখবো সেটা আউটপুট আকারে আমাদের এই ওয়েব পেজে যে শো করবে, হ্যাঁ, এর জন্য যা যা ইনস্ট্রাকশন দরকার, অপারেটিং সিস্টেম ব্রাউজার লেভেলে যা যা আমাদের কল করা দরকার, যা অ্যাক্টিভিটি করা দরকার, সব এর ভিতরে আগেই লেখা আছে। ঠিক আছে, আমরা শুধু তাকে কল করছি আর তার তাকে ইউটিলাইজ এখানে করা শুরু করে দিবে। ওকে, বিল্ট ইন ফাংশন থাকে, ইউজার ডিফাইন ফাংশন, যেটা আমরা মাত্র যে কনসেপ্টটা নিয়ে কথা বললাম সেটা এখানে বলছে, যে ফাংশনকে আমাকে কল করতে হয় যে কোনো জায়গাতেই, তাকে আমাকে কল করতে হবে। আর্গুমেন্ট নিয়ে বললাম, একাধিক আর্গুমেন্ট হতে পারে।
ঠিক আছে, তাহলে কি সুবিধা কি, এখানে মনে করুন যতগুলো নাম দিচ্ছে সেই নামটাই আউটপুটে আমাকে শো করবে। ওকে। আচ্ছা, যেখানে দেখুন একাধিক আর্গুমেন্ট দিয়েছে, একাধিক প্যারামিটার ভ্যালু যাবে। প্যারামিটার বা আর্গুমেন্ট দুই নামই প্রচলিত। ঠিক আছে, এটার নাম প্যারামিটারও হয়, এটাকে কেউ কেউ আর্গুমেন্টও বলে থাকে, দেখুন এখানে আর্গুমেন্ট বলছে। ওকে, একই জিনিস। আর যদি এখানে আমি ইকুয়ালস দিয়ে বলে দিই তখন এটা কি হচ্ছে, ডিফল্ট। হ্যাঁ, যদি আমি ফাংশন কল করার সময় ভ্যালু পাস করি সেটা দিয়ে কাজ করবে, আদারওয়াইজ যদি ফাঁকা ফাংশন কল করি তখন কি হবে, এই যে ডিফল্ট ভ্যালু এইটাকে ক্যাচ করবে। ওকে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি, এইগুলো একটু বাসায় কয়েকবার এক দুইবার বা অন্তত একবার লিখে প্র্যাকটিস করলে দেখবেন কনসেপ্টটা আরেকটু পরিষ্কার হচ্ছে। ওকে, রিটার্নের একটা কনসেপ্ট আছে যে আমার এই ফাংশনে মনে করেন কিছু একটা অ্যাক্টিভিটি করবে। হ্যাঁ, এই ফাংশন, এটা হচ্ছে যোগের ফাংশন, সে যাই যোগ করবে এই ভ্যালুটা আমি সামথিং পরে আবার ব্যবহার করব কোথাও। এমন সিনারিও যদি হয় সেখানে আমরা রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করি। ফাংশনের যা ইন্ড রেজাল্ট এটা আউটপুট আকারে আমাকে পাঠিয়ে দিবে। ওকে। আচ্ছা, এরপর আমরা পিএইচপির ফর্ম হ্যান্ডলিং এর কনসেপ্টে যাব। একটা সিম্পল ফর্ম আমরা নিয়ে আসি। আর ফাংশনের এই পার্টটাকে আমরা কমেন্ট করে দেই। ওকে। আচ্ছা, তো মনে করুন আমরা এইটা আমাদের এইচটিএমএল ফাইল, এইখানে আমাদের ফর্মে কোডটা রেখে দিই। ওকে, এখানে দুইটা ইনপুট নিবে, টেক্সট, একটা নেম নিবে আর একটা হচ্ছে ইমেইল নিবে। ওকে, আর একটা বাটন আছে। তো এইখানে আমি বলেছিলাম আমাদের এই যে অ্যাকশন, এইখানে মূলত আমরা পিএইচপি ফাইলটা মেনশন করব, যেই পিএইচপি ফাইলটা এক্সিকিউট হবে। যদি আমি এখানে আদার্স আর কোনো পিএইচপি ফাইল কল করি, সাপোজ আমরা নতুন আরেকটা পিএইচপি ফাইল কল করি, এটার নাম কি দেওয়া যায়, আহ, এটার নাম মনে করুন, আপনাদের কারো একটা নাম দিয়ে দিই, এটার নাম মনে করুন আদি ডট পিএইচপি। ঠিক আছে, যেই ফাইলই থাকুক সেটা এখানে এক্সিকিউট হবে। ওকে, তো আমাদের অ্যাকশন কি হবে, আদি ডট পিএইচপি, ওই পিএইচপি প্রোগ্রামের ভিতর যা যা লেখা আছে সেটাই এক্সিকিউট হবে, সেই পেজটা আমাদের এই ওয়েবের আউটপুটে দেখাতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলনীতি, আমাদের এই অ্যাকশনের মূলনীতি। তো আমাদের এখানে ফর্ম জাস্ট ক্রিয়েট করাই, আমরা যদি যাই এখানে লগইন এইচটিএমএল, এখানে জাস্ট আমাদের দুইটা ফর্মের ভ্যালু আছে, নেম, ইমেল। ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, নাথিং আছে এখানে আমাদের এইচটিএমএল এর কনসেপ্ট। আর এক্সেপশনাল, ও আরেকটা আছে মেথড, পোস্ট মেথড। ঠিক আছে, আগে আমরা গেট মেথডের কনসেপ্টটা দেখি। গেট আর পোস্ট পার্থক্য কোথায়। এই যে ভ্যালুটা, এইটা যখন আমার আদি ডট পিএইচপি তে যাবে এটাকে ক্যাচ করতে হবে না আমাদের এই প্রোগ্রামিং ফাইলের ভিতরে। তো সেটা ক্যাচ করার জন্য সার্ভারকে আমাদের এই প্রোগ্রামকে রেডি করতে হবে। তো ওকে, রেডি করা অবশ্য কয়েকটা মেথড আছে আমাদের, যেমন এইখানে কোনটা দিয়ে করেছে, উম, মানে অবশ্য ছোট এক্সাম্পল দিয়েছে আগে।
আমরা এখানে ই সেট দিয়ে করতে পারি। অবশ্য একদমই শর্টকাট করে লেখা, এটা বুঝতে কষ্ট হবে, কারণ আমি আরেকটা সহজ এক্সাম্পল ভেবে নিই। আচ্ছা, সার্ভার ভেরিয়েবল দিয়েও আমরা এটা করতে পারি। আমরা একটা কন্ডিশন দিব, ইফ, আমি ব্যাখ্যা করছি একটু করি। ইফ এখানে দেখুন রিকোয়েস্ট মেথড, এটা হচ্ছে সার্ভার, এটা কিন্তু দেখুন এই যে ডলার সাইন দেয়া, দ্যাট মিনস এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, এগুলোকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। এবং এটা পিএইচপি তে আগেই ডিফাইন করা, মানে আগেই এই যেগুলো গুলো তৈরি করা থাকে, ঠিক আছে। তো আমার এই যে ভ্যালুটা এই ফর্ম থেকে যা আসবে তাকে ক্যাচ করার জন্য আমার এখানে আমি প্রস্তুত করছি। তো আমার অবশ্য মেথড এখানে দিয়েছি কি গেট, তাই না? ওই ফর্মের সাথে মিল থাকতে হবে, কিন্তু এই ফর্মের সাথে এখানে মিল থাকতে হবে দুইটা। তার আগে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। একটা মনে করুন ইউজার নেম। ইউজার নেম যদি এমন হয়, ইউজার নেম মনে করুন হাদি, আর পাসওয়ার্ড হাদি না, মনে করুন পাসওয়ার্ড হচ্ছে 2 3 4, এমন যদি হয়, ঠিক আছে। এটা আমরা আগে ডিক্লেয়ার করে রেখেছি, আমরা চেক করতে চাই কেউ একজন নেম ইমেল দিয়ে লগ ইনের চেষ্টা করছে, আমরা চেক করবো যে তার এটা ঠিক আছে কিনা। ওকে, ওকে। আচ্ছা, আহ, যেটা বলছিলাম যে আমাদের ফার্স্টে আমি চেক করছি, মানে আমি এখনো কোনো ভ্যালু নেইনি, কিন্তু আমি আগে চেক করছি ওই যে সার্ভার থেকে এই যে ভ্যালু গুলো যাচ্ছে ফর্ম থেকে, মেথড ঠিক আছে কিনা, রিকোয়েস্ট মেথড গেট আছে কিনা। যদি থাকে তখন এই ভ্যালু গুলো আমরা আবার দুইটা, মানে দুইটা ভ্যালুই তো ওখান থেকে আসছে ফর্ম থেকে, তাই না, নেম আর ইমেল। এই দুইটা আবার দুইটা ভেরিয়েবলে রাখতে হবে, ক্যাচ করতে হবে, তাই না, ক্যাচ করে রাখতে হবে। তো এটা প্রথম ভেরিয়েবলের নাম দিলাম নেম ইনপুট, মানে এটা তো ইনপুট আকারে আসছে, তাই না, ইউজার থেকে। এবং এইখানে খেয়াল করুন গেট নামের আরেকটা গ্লোবাল ভেরিয়েবলকে কল করছে। এটা হচ্ছে মেথডের উপর ডিপেন্ড করে কোন মেথডে আসছে, গেট মেথড না পোস্ট মেথড। তো গেট মেথডে ডাটাটা আসছে, কোন ডাটাটা এই ভেরিয়েবলে ক্যাচ হবে, কোন ডাটাটা আমার এই এইচটিএমএল ফাইল থেকে পিএইচপি থেকে ক্যাচ হবে, এই এই ভ্যালুটা নেম, যার নাম হচ্ছে, এই নাম না দিয়ে আমি যদি ইউজার নেম দিই, ঠিক আছে, আমাদের বুঝতে সহজ হবে, বা ইনপুট নেম বা ইউ নেম দিয়ে দিই, হ্যাঁ, ইউ নেম, ইউজার নেম। নাহলে কি হবে, অনেক সময় শিক্ষার্থীরা কনফিউজড হয়ে যায়, যে ভাবে যে সবগুলো মনে হয় নেমই লিখতে হয়। আচ্ছা, নেম ইনপুট, তো ওই ফর্মের ভ্যালুটা এসে কোন ভ্যালুটা ধরা পড়বে, ইউজার নেমের যে ভ্যালু, এইখানে যে ভ্যালুটা আসবে ধরা পড়ে, এটা এই ভেরিয়েবলে জমা হবে। ওকে। আর পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ডের, পাসওয়ার্ড না, এখানে ইমেইল দিয়েছে, ইনপুট টাইপ আমরা মনে করি এটা দিয়ে দিলাম পাসওয়ার্ড, আর এটার নেম হচ্ছে বড় হাতের পি দিয়ে ডাবল এস পাস। ওকে, এটা মনে করুন
পাস ইনপুট, তো কি হবে, ওই পাস নামের ফিল্ড, যেটা পাসওয়ার্ড নামের যে ফিল্ড, ওই ভ্যালুটা এখানে ক্যাচ হবে, এসে সেটা পাস ইনপুট নামের ভেরিয়েবলে বসবে। এতে করে কি হলো, ফর্ম থেকে আমি ডাটাটা ক্যাচ করে ফেললাম। ওকে, ডাটা ক্যাচ করা হয়ে গেছে, এখন এটা আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারি। চাইলে আমরা এখানে এভাবে কন্ডিশনটা চেক করতে পারি। আমার অবশ্য এআই অটো জেনারেট করে দিচ্ছে, ইফ আমাদের নেম ইনপুট, ইউজার যে নাম ইনপুট দিয়েছি এবং আমাদের ডাটাবেজে যে নামটা রয়েছে বা আমাদের মেমোরিতে যার নামটা রয়েছে, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটা হ্যাঁ পাসওয়ার্ডের ইনপুট যেটা ইউজার দিয়েছে এবং এখানে যেটা রয়েছে, দুইটা যদি মিলে যায় ইকুয়ালস ইকুয়ালস দিয়ে, তখন আমরা ইকুয়াল দিয়ে দিব লগ ইন সাকসেসফুল। ওকে, আর যদি না হয় আমরা এলস ইকো দিয়ে দিব লগ ইন ফেইল্ড। ওকে, তো আমরা এটা একবার ট্রাই করি। আমরা রিলোড দেই। ও, আমাদের এটা দেখে আবার কেটে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা ফর্মে আলোচনা করি। কেটে গেলে 9:50 বেজে গিয়েছে। আমরা 25-30 মিনিট, মানে 10:15 থেকে আমাদের পরের ক্লাসটা আবার শুরু করে দেবো। ঠিক আছে, আমরা একটু ব্রেক দিই, এবং একটু কাজ করে, একটু কষ্ট করে আপনারা একটু চা কফি যদি থাকে একটু খেয়ে নেবেন, কারণ ক্রিপ্টোগ্রাফির যে আলোচনা স্যার স্যার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে কি স্যার? না না না, এখন নেই, অনেকেই আসেনি, পরের ক্লাসে একসাথে দুইটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ক্রিপ্টোগ্রাফির আলোচনা একটু বোরিং লাগতে পারে, হ্যাঁ, কারণ কনসেপচুয়াল অনেক কথা আছে, ম্যাথমেটিক্যাল অনেক টার্মিনোলজি আছে। তো অবশ্য না জানলেই নাই, ওটার কথা পরের সেশনে বলছি, নো প্রবলেম। একটু মানে যাতে ঘুম না চলে আসে, হ্যাঁ, একটু ব্যাকআপ ব্যবস্থা রেখে বসবেন। ডিনার টিনার যদি কারো বাকি থাকে, ডিনার করে একটু চা কফি নিয়ে তারপরে বসবেন, কেমন? জি স্যার, একটু মেন্টাল রিলিফ হ্যাঁ, পাই। তো স্যার আমি অ্যাসাইনমেন্টটা জমা করছি, একটু দেখবেন? আচ্ছা, ওটা পরে দেখছি, আমাদের এটা কেটে যাবে তো। আমরা ফর্মের কনসেপ্টটা দেখে নিই। আচ্ছা, এটা ইমেইলই দেখাচ্ছে আসলে। এটা হবে আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ড, ইউজারের ইনপুট হবে এইচ বড় হাতের, নেম বড় হাতের, আদি, আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। সাবমিট কোয়েরি দিলাম। দিলে কি হচ্ছে, আমাদের দেখুন হাদি ডট পিএইচপি যেটাকে অ্যাকশন নিয়ে লিখেছিলাম, সেইটা আমার এখানে সাকসেসফুলি লগ ইন হয়েছে। ওকে, আমার ওই যে দুইটা ভ্যালু দিলাম, দুইটা ভ্যালু এসে এই ভেরিয়েবলে ধরা পড়ছে। ঠিক আছে, এবং নিচে হচ্ছে আমার এক্সিকিউশনের ঘটনা ঘটছে। আমি এটা চেক করতে পারি, বা সামথিং যা কোনো অ্যাক্টিভিটি করতে চাই সেটা করতে পারি। ওকে, আমরা যদি ভুল ইনপুট দিতাম, আদিনা দিয়ে অনেকক্ষণ আলিফ নাম দিলাম, আর পাসওয়ার্ড ঠিকই দিলাম 1 2 3 4। তখন আমাকে দেখাচ্ছে লগ ইন ফেইল্ড, হাদি ডট পিএইচপিটা লোড হয়েছে আমার এখানে। ওকে, গেট মেথড আর পোস্ট মেথডের পার্থক্যের জায়গা হলো, গেট মেথডে যখনই আমরা কোনো একটা ইনপুট দেই বা ভ্যালু পাস করি, এটা আরেকটা সাইড দিয়ে দেখাই বুঝতে সহজ হবে। ও, টেস্ট নামে মনে হয় কেউ একটা অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করে রেখেছে, আন্দাজে দিলাম আর চলে গেলাম, লগ আউট টেস্ট, সাইন আপ, বা এটা দিয়ে দেখাই। এই যে দেখুন উপরে
যে একটা প্যারামিটারে যে ভ্যালুটা যাচ্ছে ক্যাট ইকুয়ালস টু 1 দেখাচ্ছে, হ্যাঁ, এটা ইউআরএল এই শো করে দিচ্ছে। কেন? কারণ এইখানে যে আমাদের যে ফর্মের ভ্যালুটা, বা মনে করুন এখানে সার্চে কিছু একটা লিখলাম, এখানে লিখলাম এই শিখন, হ্যাঁ, গোতে ক্লিক করলাম, এই ভ্যালুটা দেখুন, এটাও কিন্তু ফর্ম, এটাও কিন্তু পিএইচপির একটা ফর্ম, তাই না? এই ফর্মের যে ভ্যালুটা পাস হচ্ছে, এটা দেখবেন উপরে আমার ইউআরএল এ শো করতে থাকে। তার রিজন হচ্ছে আমাদের ওই কোডের অংশটা, মানে মেথড হচ্ছে গেট মেথডে পাস হচ্ছে। গেট মেথডে, গেট আর পোস্ট মেথডের ভিন্নতা আছে। হ্যাঁ, গেট মেথড, সার্ভারই ডাউন হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, গেট মেথড কখন ব্যবহার করা হয়? তখন মনে করুন আমি একটা জাস্ট রিসোর্স দেখতে চাচ্ছি। মনে করুন একটা পত্রিকা, হ্যাঁ, এই যে বাংলাদেশে কতগুলো জাতীয় পত্রিকা আছে, তাই না? মনে করুন মানব জমিন পত্রিকা আপনি পড়তে চাচ্ছেন, বা ইত্তেফাক, ইনকিলাব পত্রিকা পড়তে চাচ্ছেন। আপনি শুধু পড়তে চাচ্ছেন, জাস্ট সাইটটা দেখতে চাচ্ছেন, হ্যাঁ, এমন যদি ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা গেট মেথড ব্যবহার করি। আর যদি এমন হয় যে আপনি কোনো একটা ভ্যালু সেখানে জমা রাখতে চান, যেমন এই যে আমাদের এইখানে যেটা আমরা মূলত করেছি, এখানে আমি একটা ভ্যালু জমা রাখছি না, এই ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেজে জমা হয়ে থাকে, এই জায়গায় মূলত পোস্ট মেথড ব্যবহার করতে হয়। ঠিক আছে, পোস্ট মেথডে কি হয়, এই ভ্যালুটা ইউআরএল এ দেখা যায় না। হ্যাঁ, ইউআরএল এ দেখা যায় না। আমাদের এইচটিটিপি যে রিকোয়েস্ট, এইচটিটিপি প্রোটোকল নিয়ে আমরা নেটওয়ার্ক বেসিক ক্লাসে কথা বলেছি। ওই প্রোটোকলে যে ডাটাটা পাস হয়, ওইখান দিয়ে পাস হচ্ছে। আর মূলত যেটা হয়, এই ভ্যালুটা তখন কোডের একটু পার্থক্য আছে, শুধু এইখানে পাল্টে যাব, মেথড গেটের জায়গায় এটা হয়ে যাবে পোস্ট। ওকে, নাথিং এলস। আর সব একই রকম থাকবে। তো যেটাই হোক, মেথডটা ভিন্ন, দুটার ইউজ কেস ভিন্ন। পোস্টের কাজ হচ্ছে যে ডাটাটা দিব, সেটা সার্ভারে জমা থাকবে, এমন কোনো ডাটা বা এমন কোনো ফর্মের ফিল্ড, সেইটাকে আমরা পোস্ট মেথড ব্যবহার করে থাকি। ওকে। আর আমাদের রিয়েল লাইফে আরেকটা জিনিস এখানে কনসেপ্ট ব্যবহার করে, এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা ভেরিয়েবলে রেখেছি, ভেরিয়েবলে রেখে সেইটা নিতে হচ্ছে গিয়ে চেক করছি। অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন গুলোতে এখানে ভেরিয়েবল ব্যবহার করে না, এখানে সরাসরি ডাটাবেজ যেটা আছে তার সাথে কানেক্ট করিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু ডাটাবেজের ওটার জন্য আলাদা একটা ক্লাসের দরকার, সেই আলোচনাও করব, কিন্তু এখন না। ডাটাবেজের এই ক্লাস আলোচনাগুলো আমরা করব এসকিউএল ইনজেকশনের যে ক্লাসটা হবে তার আগে। ওকে, কারণ যেটা হয়, এটা তো একে তো ফান্ডামেন্টাল কনসেপ্ট, আবার ওয়েব হ্যাকিং এর ক্লাস হয় একদম শেষের দিকে গিয়ে, মানে লাস্ট মডিউল যেটা। তো তখন যেতে যেতে অনেকে আবার ভুলে যায়, কারণ অনেক শিক্ষার্থী আছে রেগুলার প্র্যাকটিসে থাকে না, বা এই জিনিস কনসেপ্ট গুলো নিয়ে চিন্তা ভাবনা করে না। তো এজন্য ওই আলোচনাটা আবার তখন দরকার পড়ে, তো একটু উভমুখী সংকট। এর জন্য আমি যেটা করেছি, যে আপনাদের এই ডাটাবেজের আলোচনাটা ওই ওয়েব হ্যাকিং ক্লাস যখন হবে তখন এটার কথা আবার বলবো। ঠিক আছে, যাতে ভুলে না যান, এবং ওটা সরাসরি এসকিউএল ইনজেকশনের কনসেপ্টের সাথে আমাদের দরকার পড়বে। ওকে, ঠিক আছে, যাই হোক, আমাদের এটা আবার কেটে যাবে। আমরা 10:15 থেকে ইনশাল্লাহ আবার সবাই ক্লাসে জয়েন করে ফেলবো। আমরা হচ্ছে কি এখন কত নম্বর ক্লাস হলো, 13 না, আমরা 14 নম্বর ক্লাসে, 14 নম্বর আচ্ছা, ক্লাসে। তো কয়টার সময় থেকে জয়েন করবো? 10টা 15 থেকে। ঠিক আছে, একটু দ্রুত জয়েন করে ফেলবেন।